ভোটাধিকার নিয়ে চিনিমিনি খেলবার চেষ্টা করো। যে পথে গিয়েছে শেখ হাসিনা সেই পথেই যাবে তারেক জিয়া ইনশাআল্লাহ। তিনি চায়নাতে গেলেন, সেখানেও আমরা মিডিয়াতে অনেক হাইপ দেখলাম, অনেক কিছু দেখলাম, অনেক কথা শুনলাম, কিন্তু আমার দেশের জনগণের জন্য কি নিয়ে আসলেন এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য, স্পষ্ট কিছু আমরা দেখলাম না। আপনি যদি শো অফ করার জন্য ঘুরতে যেতে চান তাহলে সেটা এক কথা, সেটা করতে পারেন, সমস্যা নাই, কিন্তু এই যে বড় বড় কথা বলে আমার দেশের জনগণের জন্য যে কিছু নিয়ে আসতে পারলেন না, এটাও আপনাদের পররাষ্ট্রনীতিতেও যে আপনাদের সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে সেটার প্রমাণ বাংলাদেশের জনগণ পেল। বসুন্ধরার পুত্র সুবহান দেশে ঢোকার সাহস পায় নাই, আমরা দেখেছি আনবির দেশে ঢোকার সাহস পায় নাই, কিন্তু এই সরকার নির্বাচিত হয়ে আসার পরে আমরা দেখেছি সদর্বে এই সুবহানের পুত্র এই ধর্ষক দেশে ঢুকেছে মাননীয় স্পিকার। জাতীয় সংসদে দাঁড়িয়ে রীতিমতো আগুন ঝরালেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এই তরুণ নেতা এমন সব স্পর্শকাতর বিষয়ে হাত দিলেন যা নিয়ে সচরাচর হেভিওয়েট নেতারাও মুখ খোলার সাহস পান না। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারকে রীতিমতো কাঠ করায় তুললেন জামায়াত জোটের এই সংসদ সদস্য। আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলা এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করছি মাননীয় স্পিকার। এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। মাননীয় সংসদ নেতা, আপনি সংসদ কক্ষে প্রবেশ করার কিছুক্ষণ আগে এই সংসদের সকল সদস্য সরকারি দল এবং বিরোধী দল থেকে বক্তব্যের মাধ্যমে একটি প্রস্তাব পাশ করেছে, আপনাকে ধন্যবাদ জানিয়ে। আপনার সাম্প্রতিক মালয়েশিয়া এবং চীন সফরের ফলে দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে বলে সবাই অভিমত ব্যক্ত করেছেন এবং বাংলাদেশের অর্থনীতিকে, পররাষ্ট্রনীতিকে এক নতুন দিগন্ত সূচনা করেছেন আপনি এই সফরের মাধ্যমে, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই সংসদের পক্ষ থেকে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলহামদুলিল্লাহ উনি সব দিক দিয়ে দক্ষ, উনি সব মন্ত্রণালয়ে কিন্তু পৌঁছে দেন, কিন্তু উনি আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আমি মনে করি ব্যর্থ হয়েছে। বাংলাদেশে বাজেট বাস্তবায়নের, বাংলাদেশের সমস্যার সমাধানের ক্ষেত্রে সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। হুঁশিয়ার প্রতিরোধে বিজিবি সক্রিয় ও কঠোর অবস্থানে রয়েছে। তাই দিনে এবং রাতের বেলায় অবৈধভাবে কেউ সীমান্ত অতিক্রম করিবেন না। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আমরা জামাতের পত্রিকা না, আমরা বিএনপির পত্রিকা না, আমরা বাংলাদেশের পত্রিকা, বাংলাদেশের জনগণের পত্রিকা। এই যে আমাদের দুইজন অফিসার, দুজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক এখন আমার ইয়েতে আছে, সরকারে আছে, তাদের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ ওঠে সেই সংবাদ আমার দেশে চাপাও। এই যে যারা টাকা পয়সা মাইরা আওয়ামী লীগের বিদেশে আছে, যেসব নেতারা ছোট বড় অনেক আছে, অনেক 10,000-এর উপরে হিসাব করলে বাইরে, এদের সবাই কাছে কিন্তু প্রচুর পরিমাণ টাকা নাই। যাদের টাকা শেষ হয়ে যাচ্ছে তারা কিন্তু একটা বাস্তবতার সম্মুখীন হচ্ছে। মহাবিপদ তো, এরা যে কাজ কাম কইরা খাবে সেটাও তো পারবে না, কারণ যখন বাংলাদেশে ছিল এরা চাঁদাবাজি কইরা খাইতো, এরা তো কাজ কাম কইরা খাইতো না। মহাবিপদ না, যার জন্য অনেকেই বলতেছে, হ্যাঁ ভীষণভাবে বানিয়ে দিতেছে পেতি নেতারা। পেতি নেতা বলা যাবে না, এরা আওয়ামী লীগের বড় নেতা। কি বলে, পুলিশের লাঠির ভয়কে জয় করতে হবে, তাহলেই আওয়ামী লীগের প্রত্যাবর্তন হবে, তাহলেই শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। পুলিশের লাঠির ভয়কে জয় করতে হবে। জামাতের কাপড় খুলতে গিয়ে, লুঙ্গি খুলতে গিয়ে জমিয়ত পুরা উলঙ্গ হয়ে গেছে, ল্যাংটো হয়ে গেছে। এই বিষয়ে ডিটেলস আলোচনা করব। তার আগে জাতীয় সংসদের এই বাজেট অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এবং একই সাথে সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকারের যে ভূমিকা সেই ব্যাপারেও চমৎকার একটা মেসেজ আছে বিরোধী দলের জন্য, বিশেষ করে জামাত এনসিপি নেতাদের জন্য। তাহলে চলেন আমরা আল্লাহর নামে শুরু করি। প্রথমে শুরু করি আন্দালিব রহমান পার্থকে দিয়ে। স্পিকার সংসদে ছিলেন না, ডেপুটি স্পিকার কায়সার কামাল ছিলেন। সেই সময়ে একটা বক্তৃতা করতে গিয়ে তিনি বলছেন, মাননীয় স্পিকার যদি এই মুহূর্তে হাফিজ সাহেব থাকতেন তাহলে, এই এতটুকু বলার পরে ডেপুটি স্পিকার জিজ্ঞেস করছেন হাফিজ সাহেবকে। আন্দালিব রহমান পার্থ সাথে সাথেই সরি আই এম সো সরি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে চলে যাই। আজ বেশ কয়েকটি টুকরো খবর আপনাদের সাথে শেয়ার করব। এর ভিতরে মেইন যে খবরটা থাকবে সেটি হচ্ছে শিরোনামে আপনারা যেটা দেখেছেন, জামাতের কাপড় খুলতে গিয়ে, লুঙ্গি খুলতে গিয়ে জমিয়ত পুরা উলঙ্গ হয়ে গেছে, ল্যাংটো হয়ে গেছে। এই বিষয়ে ডিটেলস আলোচনা করব। তার আগে জাতীয় সংসদের এই বাজেট অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এবং একই সাথে সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকারের যে ভূমিকা সেই ব্যাপারেও চমৎকার একটা মেসেজ আছে বিরোধী দলের জন্য, বিশেষ করে জামাত এনসিপি নেতাদের জন্য। তাহলে চলেন আমরা আল্লাহর নামে শুরু করি। প্রথমে শুরু করি আন্দালিব রহমান পার্থকে দিয়ে। স্পিকার সংসদে ছিলেন না, ডেপুটি স্পিকার কায়সার কামাল ছিলেন। সেই সময়ে একটা বক্তৃতা করতে গিয়ে তিনি বলছেন, মাননীয় স্পিকার যদি এই মুহূর্তে হাফিজ সাহেব থাকতেন তাহলে, এই এতটুকু বলার পরে ডেপুটি স্পিকার জিজ্ঞেস করছেন হাফিজ সাহেবকে। আন্দালিব রহমান পার্থ সাথে সাথেই সরি আই এম সো সরি। এই যে
বাক্য বিনিময় এতটুকু কথা, এর ভিতরে কিন্তু একটা মেসেজ আছে। মেসেজটা কি? মেসেজ আপনারা দেখেছেন আন্দালিব রহমান পার্থ ইদানিং চরম অভদ্রতার পরিচয় দিচ্ছেন। তিনি এর আগে উপযাচক হয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কথাবার্তা বলেছেন। কয়েকদিন আগে বিরোধী দলের কোনো এক এমপি তিনি তার বাসার জন্য হয়তো কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসের কথা বলেছিলেন, সেটা সরকারের কাছে বলেছিলেন, সেটি তারা চাইতে পারে। সেখানে এই আন্দালিব রহমান পার্থ তিনি এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন, মানে অসভ্যতা যাকে বলে। এর প্রতিক্রিয়া হিসেবে জামাতের আমির তাকে খুব স্লো মোশনে ওয়াশ করে দিয়েছিলেন। ওই রেশ কাটতে না কাটতে আজকে আবার এই ধরনের ঘটনা ঘটলেন। আবার ঠিক আরেকটা কাজ তিনি করতে গেছেন, সংসদে তিনি ইসলামী ব্যাংক সম্পর্কে কথা বলতে গেছেন। তো তখন আবার স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি উপস্থিত ছিলেন। তিনি বলছেন, ইসলামী ব্যাংক সম্পর্কে আপনি কথা বলবেন, আপনি ইসলামী ব্যাংক সম্পর্কে কি জানেন? তো বলছেন, না আমাকে রিকমেন্ড করা হয়েছে, বাবু গয়েশ্বরচন্দ্র রায় আমাকে রিকমেন্ড করেছে। বলছেন, বাবু গয়েশ্বরচন্দ্র রায় আপনাকে রিকমেন্ড করবে কেন? এই কথা বলে তিনি বলছেন যে আমি খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই সংসদে আপনারা অনেক অনুমান নির্ভর কথাবার্তা বলছেন। এই অনুমান নির্ভর কথা তো সংসদে এটা বলা উচিত না। ইসলামী ব্যাংক সম্পর্কে আপনার তো কোনো ধারণা নেই, আপনি ইসলামী ব্যাংক সম্পর্কে কিছুই জানেন না। বাবু গয়েশ্বরচন্দ্র রায়ও আপনার কাছে এটি বলার কথা না। এখানে যদি ইসলামী ব্যাংকের গভর্নিং বডির কোনো সদস্য থেকে থাকেন বা ইসলামী ব্যাংকের সাথে যারা জড়িত, পরিচালনার সাথে যারা জড়িত, তারা এই বিষয়ে কথা বলতে চাইলে তারা কথা বলতে পারেন, আপনি কেন বলবেন? আপনার তো এখানে বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। তিনি এবারেও একটা বাঁশ খাইলেন, এরকম বাঁশ ডোলা ইদানিং বেশ তিনি খাচ্ছেন, খাওয়ার পরে আসলে এদের লজ্জা শরম কম। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রীকে হাসতে হাসতে অনেকটা এমন ভাবে একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বাবু গয়েশ্বরচন্দ্র, সেটা কিন্তু বিরাট একটা অ্যালার্মিং বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রীর যদি এই ব্যাপারে তিনি যদি এটি সিরিয়াসলি নিয়ে থাকেন, তার সিরিয়াসলি নেবার কথা হাসতে হাসতে বলেছেন। আমাদের দেশে মাদকের সবচেয়ে বড় চালান সোনার বাড়ির আশেপাশ দিয়ে আগে শুনতাম বধু, এখন তো বধু নাই, বধু তো বধ হয়ে গেছে গা। এখনকার ওইখানকার দায়িত্বটা কে নিছে? বাড়ির আশেপাশের লোক। স্বরাষ্ট্রমন্ত্রী তো চেনার কথা, এতদিন ওই দিক থেকে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। ফলে গয়েশ্বরচন্দ্র কিন্তু পরিষ্কার করে বলে দিল। এখন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ওই তার পাশের এলাকা, তিনি এই ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। এখন এই দায়িত্বে কে আছে এটা কিন্তু বাবু গয়েশ্বরচন্দ্র রায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এবং মাদকের কথা বলতে গিয়ে তিনি আরো একটা বাস্তব ঘটনা তিনি তুলে ধরেছেন যে তার নির্বাচনী আসন যে ঢাকা ৩, সেইখানে প্রায় 15 লক্ষের মতো মানুষ বসবাস করে, অথচ সেখানে একটা হসপিটাল আছে মাত্র 10 হাজার। এটি উদ্বোধন করেছিলেন আমানুল্লাহ আমান। সেই হসপিটালটা এখন মাদকের আখড়াখানা, ওখানে ডাক্তারও নাই, নার্স নাই, কিছুই নাই, এক কথায় হসপিটাল আর নাই, ওইটা এখন মাদকের আখড়াখানা। এরকম প্রত্যেকটা জায়গায় এই ধরনের একই ধরনের ঘটনা ঘটছে। সরকার এই সমস্ত বিষয়ে মনোযোগ না দিয়ে তারা শুধু এদিক ওদিক মাছের মতো শুধু খাবি খেয়ে বেড়াচ্ছে। এটা গয়েশ্বরচন্দ্র রায় সেটা বলে দিয়েছেন। যাই হোক, এবার আমরা চলেন জমিয়তের ওই ফারুকের ব্যাপারে আমরা চলে যাই। জমিয়ত নেতা ফারুক বিএনপি জোটের তিনি একজন সদস্য, এবং তিনি কথা ইদানিং বেশ জোরে সোরেই বলছেন যে শুধুমাত্র জামাতকে ঠেকানোর জন্য তিনি বিএনপির সাথে জোট করেছেন। জামাত বিএনপিকে কুপকাত করে ফেলতেছিল, হ্যাঁ, বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছিল, রাজনীতির মাঠ থেকে বিএনপিকে সরিয়ে দিতে চাচ্ছিল। তখন আমরা এই যে জামাতের এই আস্ফালন আমরা বন্ধ করার জন্য আমরা তখন বিএনপির সাথে গেছি যে জামাতের আস্ফালন বন্ধ করতে হবে, কারণ জামাত ক্ষমতায় আসলে তারা মসজিদগুলো দখলে নিয়ে নেবে। জমিয়তের এই ফারুকদের চিন্তার চূড়া, সর্বোচ্চ চিন্তার চূড়া হচ্ছে মসজিদ। এর বাইরে তারা আর কোনো কিছু চিন্তা করতে পারে না, কারণ এরা খাবে কি করে? এদের তো কিছু করে খেতে হবে। এদের মাথার ভিতরে ঢুকছে যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে মসজিদগুলো দখল হয়ে যাবে, আর মসজিদগুলো যদি দখল হইয়া যায় তাহলে এরা কি করে খাবে? তাই তারা বিএনপিকে এনেছে জামাতকে ঠেকানোর জন্য, এবং এখন তাদের একমাত্র টার্গেট জামাতের লুঙ্গি খুলে দিতে হবে, এদেরকে আর বাড়তে দেওয়া যাবে না। এরা যদি বাড়ে তাহলে কিন্তু, ওনার বক্তব্য আপনারা শুনেছেন, তাহলে কিন্তু আমাদের সব কিছু বরবাদ হয়ে যাবে। কাকে বাদ দিয়ে কাকে আপনি আনতে চাচ্ছেন? তো তার পুরস্কার আপনি পেয়ে গেছেন না, ইতিমধ্যেই পেয়ে গেছেন। আপনি যে জামাতকে ঠেকানোর জন্য, যে জামাতের লুঙ্গি খুলে নেবার জন্য আপনি আপনার দলকে বা এদেশের আলেম ওলামাদেরকে আপনি আহ্বান জানাচ্ছেন, সেই বাঁশ আপনার পিছন দিয়ে যে ঢুকে গেছে আপনি তো বুঝতে পারছেন না। কিভাবে? এই ভিডিওটা একটু দেখুন, অল্প একটু দেখাই। যার এই ভিডিও দেখলেন, এখানে একটা রিপোর্ট, এটা তো রিপোর্টটা আমি দেখালাম না, যেহেতু আমি কথা বলবো, শুধু মুখটুকু দেখালাম। এই যার ভিডিওটা দেখালাম ইনি হচ্ছেন হাফেজ মাওলানা নাইমুদ্দিন। এই হাফেজ মাওলানা নাইমুদ্দিনকে একটা মামলায় ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। কোন ধরনের মামলা জানেন? সুরঞ্জিত সেনগুপ্তের হত্যা চেষ্টা মামলা। আজ থেকে 22 বছর আগের ঘটনা এটি। 22 বছর আগে সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যার উদ্দেশ্যে তার উপরে বোমা হামলা করা হয়েছিল। সেই বোমা হামলা মামলায় এদেরকে আসামি বানানো হয়েছিল। প্রথম যে মামলাটা হয় সেই মামলায় কিন্তু এই হাফেজ নাইমুদ্দিন ছিল না। পরবর্তীতে শেখ হাসিনা এই হাফেজ নাইমুদ্দিনকে বিশেষ ডক্ট্রিনের মাধ্যমে এবং বিশেষ অনুরোধের মাধ্যমে তাকে এই মামলায় আসামি করা হয়। এই মামলায় আরো আসামি ছিলেন বর্তমান বিএনপির মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তারপরে আরেকজন বর্তমান এমপি জি.কে. গৌস এবং এই হাফেজ নাইমুদ্দিন। এরা ছিলেন এই মামলার একই মামলা, একই ধারা, তারা বেকসুর খালাস পেয়েছে। আর ঠিক ওই মামলায় ফাঁসির রায় দেওয়া হয়েছে এই হাফেজ নাইমুদ্দিনকে। প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী প্রত্যেকের কথা যে এই মামলার সাথে হাফেজ নাইমুদ্দিনের দূরতম কোনো সম্পর্ক নাই। এবং এই মামলায় মোট সাক্ষীর সংখ্যা ছিল 123 জন, সেখানে মাত্র 47 জনের সাক্ষী নেওয়া হয়েছে। এই 47 জন সাক্ষীর ভিতরে কেউ হাফেজ নাইমুদ্দিনের নাম বলে নাই।
তারা কেউ দেখেও নাই তাকে সেখানে উপস্থিত থাকতে। যেহেতু বেকসুর খালাস হয়ে গেছে, তার মানে মামলাটা তো ভুয়া মামলা। তো এই ভুয়া মামলায় আপনি দল ক্ষমতায় তাদেরকে বেকসুর খালাস দিয়ে দিলেন, আর আপনার জোট সঙ্গীকে আপনি ফাঁসির আদেশ দিয়ে দিলেন। কি জমিয়ত নেতা ফারুক, আপনার মাথার ভিতরে কি ঢোকে এটা কিছু? আপনার দল করে হাফেজ নাইমুদ্দিন, আপনার দলের সদস্য, আপনি যাদের সাথে জোট করেছেন জামাতকে ঠেকানোর জন্য, সেই তারা তাদের সমস্ত সদস্যদেরকে বের করে নিয়ে আপনার দলের লোকদেরকে বলির পাঠা বানিয়ে তাকে ফাঁসির কাস্টে পাঠিয়ে দিয়েছে। এবং এখানে ধারণা করা হয় হাফেজ নাইমুদ্দিনকে ফাঁসির আদেশ দেওয়া হয় নাই। ফাঁসির আদেশ দেওয়া হয়েছে হাফেজ নাইমুদ্দিনের এই টুপি, এই দাড়ি আর এই পাঞ্জাবি। এই বোধটুকু এই ফারুকদের হতে আরো অন্তত 500 বছর ধরে এখনো রাজনীতি করতে হবে। 500 বছর না, 1000 বছর ধরে যদি তারা প্রচেষ্টা চালায়, তারপরেও এদের এই বোধ কোনোদিন উদয় হবে না। সুতরাং কথা এটাই সত্য, যাদের সাথে হাত মিলিয়ে গোলা মিলিয়ে পিছনটা বর্গা দিয়ে আপনি জামাতের লুঙ্গি খুলতে গেছেন, কাপড় খুলতে গেছেন, সেই তারাই আপনার লুঙ্গি টেনে ছিঁড়ে মাটিতে লুটিয়ে আপনার পিছন দিয়ে বাঁশ ঢুকিয়ে দিয়েছে। আপনি কিছুই বলতে পারছেন না, আর বলতে পারবেনও না। আপনাকে শুধু আহ করতে হবে, আপনি কোনো প্রতিবাদ করতে পারবেন না। বৈশা বৈশা খাইলে রাজার ধনও ফুরায়া যায়, এই কথাটা মুরব্বীরা বলে যে বৈশা বৈশা খাইলে রাজার ধন শেষ হয়ে যায়। এই যে যারা টাকা পয়সা মাইরা আওয়ামী লীগের বিদেশে আছে, যেসব নেতারা ছোট বড় অনেক আছে, অনেক 10,000-এর উপরে হিসাব করলে বাইরে, এদের সবাই কাছে কিন্তু প্রচুর পরিমাণ টাকা নাই। যাদের টাকা শেষ হয়ে যাচ্ছে তারা কিন্তু একটা বাস্তবতার সম্মুখীন হচ্ছে। মহাবিপদ তো, এরা যে কাজ কাম কইরা খাবে সেটা তো পারবে না, কারণ যখন বাংলাদেশে ছিল এরা চাঁদাবাজি কইরা খাইতো, এরা তো কাজ কাম কইরা খাইতো না। মহাবিপদ না, যার জন্য অনেকেই বলতেছে, হ্যাঁ ভীষণভাবে বানিয়ে দিতেছে পেতি নেতারা। পেতি নেতা বলা যাবে না, এরা আওয়ামী লীগের বড় নেতা। কি বলে, পুলিশের লাঠির ভয়কে জয় করতে হবে, তাহলেই আওয়ামী লীগের প্রত্যাবর্তন হবে, তাহলেই শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। পুলিশের লাঠির ভয়কে জয় করতে হবে। দেখেন ভাই ব্রাদার, আপনারা যারা আওয়ামী লীগ করেন, এই যে নেতারা এই ধরনের কথা বললো যে পুলিশের লাঠির ভয়কে জয় করতে, মানে মাই খাইবেন, আপনার চামড়ার উপর দেওয়া যাবে, আপনার পিঠের উপর দেওয়া যাবে, রক্তাক্ত হবেন আপনি। ওকে, খুবই ভালো কথা। একটা টাইমে আপনাদের নেতারা চলে আসলো, কারণ আপনারা ওই যে পিঠ দিছেন, পাছা দিছেন, বাইরাইছে, ওই বাড়ির কারণে আপনারা ভয়কে জয় করছেন, আপনাদের নেতারা চলে আসছে। আসার পর আপনারা তো যেখানে ছিলেন সেখানেই থাকবেন। যে যেখানে ওই যে চাঁদাবাজি করতেন, যে যেখান থেকে শেয়ার নিতেন, ওই একই কাজ করবেন। আর ওরা আইসা আবার ওই সংসদে যাবে, আবার ওই এসি গাড়িতে উঠবে, তাদের ছেলেপেলেরা ঘরে বৈশা বৈশা চাঁদাবাজি করবে, আর এই চাঁদাবাজি করাবে আপনাদের দিয়ে। হ্যাঁ, আপনাদের দিয়ে। বড় বড় নেতাদের ছেলেরা চাঁদাবাজি করায় তো। দেখেন নাই নারায়ণগঞ্জে ওই যে একজনকে ধইরা নিয়ে গেল 7-8 মাস পরে, না কি বলতেছি 7-8 মাস, 7-8 ঘন্টার পরে মুসলেকা দিয়া, হ্যাঁ মুসলেকা দিয়া ছাইরা দিছে। কি মুসলেকা নিল জানলাম না। পুলিশ বলে কেউ তো মামলা করে নাই, যার জন্য ছাইরা দিছি। আচ্ছা ভালো কথা, কেউ মামলা করে নাই, যেহেতু মামলাই ছিল না আপনি কেন ধরতে গেলেন? নিশ্চয়ই অভিযোগ ছিল। এখন দেখেন কত বড় বিপদের কথা, যারা অভিযোগ করছিল এটা তো লিক হবে। হ্যাঁ, এই থানা থেকে কিন্তু ওই ছেলেটা জেনে যাবে কারা কারা অভিযোগ করছিল। ও এখন গোপনে পিছনে থাইকা, অন্ধকারে থাইকা, পর্দার আড়াল থেকে ওইসব জায়গায় চাঁদাবাজি করাবে। ওদের থেকে এখন ডবল চাঁদা নিবে, তো প্রতিশোধ নিবে যে তোরা অভিযোগ করছিলি পুলিশের কাছে। মহাবিপদ না? মহাবিপদ। আইন এক এক জায়গায় এক এক রকম। তবে মুসলেকা দেওয়াটা এটা আইনের মধ্যে আছে, কিন্তু কেন মুসলেকা দিলেন, কি কারণে দিলেন, ওই মুসলেকার মধ্যে কি লিখলেন, এটা পত্রিকায় ছাপায়া দেন, আমরা দেখতে চাই। কারণ উনি এমপির ছেলে, সাধারণ কেউ না, এমপির ছেলে। এমপির ছেলে যদি এরকম হয়, সে এমপি কিভাবে যায় এই সংসদে আইন তৈরি করবে আমাদের জন্য, দেশের জন্য? বড় প্রশ্ন না ভাই? বিরাট বড় প্রশ্ন। যাই হোক, এসব অনেক হাজার রকম প্রশ্ন আছে। সবচেয়ে বড় একটা প্রশ্ন, বিএনপির ইজ্জত কার হাতে বলেন তো? অনেকেই বলবেন তারেক রহমান সাহেবের হাতে। না, তারেক রহমান সাহেবের হাতে একা না। বিএনপির ইজ্জত ওনাদের যে মন্ত্রীরা আছে, যতগুলো মন্ত্রী আছে সবাই হাতে, কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব কার? স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার হাতে। হ্যাঁ, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের হাতে বিএনপির ইজ্জত বর্তমানে। কেন এই কথাটা বললাম? ওনার বাড়ির পিছন দিয়েই তো মাদকের আসা যাওয়া। হ্যাঁ, ওনার বাড়ির পিছন দিয়েই। কথাটা কি আমি বলতেছি? না, আমি বলতেছি না। মাননীয় এমপি গায়েশ্বর রায় আজকে সংসদে এই কথাটা তুলে ধরছে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার বাড়ির পিছন দিয়েই তো রাস্তাঘাট ওই মাদকের। আর ওই রাস্তায় কে চলাফেরা করতো মাদক নিয়ে? বদি। বদি নাম শুনছেন না? ওই বদি তো এখন তার আসা যাওয়া, ওই রাস্তায় আসা যাওয়া বন্ধ করে দিছে। নতুন কারা এই দায়িত্বটা নিছে সেটা কি স্বরাষ্ট্রমন্ত্রী জানে না? এই প্রশ্নটা করছে উনি সংসদে, হাইসা হাইসা করছে প্রশ্নটা। পুরানা রাজনীতিবিদ তো, হাইসা হাইসা ঠিক জায়গা মতো হাত দিছে। সালাউদ্দিন সাহেব, ওই টাইমে আপনি না হাসতে পারতেছিলেন, না নারাজ হইতে পারতেছিলেন, কেমন জানি হয়ে গেছিল আপনার চেহারাটা। মুসকে মুসকে হাসতেছিলেন, কিন্তু এই হাসিটা আপনার ভিতরের হাসি না। আপনার মধ্যেও তো বিরাট বড় প্রশ্ন। আসলেই তো আগে যারা ওই ব্যবসাটা করতো এখন কারা করে আমি কি জানি না? আপনি নিজেকে নিজে প্রশ্ন করছেন না? নিশ্চয়ই আমি জানি। একজন স্বরাষ্ট্রমন্ত্রী জানবে না এটা কোনো কথা? কিন্তু কেন তাদেরকে ধরা হচ্ছে না? নাকি কেউ মামলা করতেছে না? ওদের নামে কেউ মামলা করতেছে না, জিডি করতেছে না থানায়, এই জন্য ধরতেছেন না? এটাই তো আমাদের সংবিধানে বলে, তাই না? তার জন্য ধরতেছেন না। আপনি যদি যাই না থাকেন ধৈরা পালান,
কারণ কি জানেন, এই মাদকের কারণে আজকে যত কিছু দেখেন ঘটনা, এই মাদকের কারণে নোয়াখালী লক্ষ্মীপুরে 4 জনকে যে হত্যা করছে, মা মেয়ে শুধু 4 জন। আরে ছেলেটা পাগল হয়ে গেছে, বাইচে আছে শুধু ছেলেটা। বাবা আগেই মারা গেছিল বিদ্যুতের কারণে, কারেন্টের শর্টে বাবা আগেই মারা গেছিল। ওই মাটা কষ্ট করে সংসার চালাইতেছিল, একটা মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়াইতো। তার মানে কতটা কষ্ট করতো, পুরো ফ্যামিলিটা শেষ হয়ে গেল। কারণ কি? মাদক। মাদকের কারণে ওই যে মাদক খায়া বদ নেশায় গেছে ঘরের ভিতরে, অন্যরা দেখা ফেলছে, ওই জন্য এই কাণ্ডটা করছে। নির্মম একটা ঘটনা, নির্মম ঘটনা। পুরো দেশের মধ্যে এখন আলোচনা এই ঘটনা নিয়ে। এরকম বহু জায়গায় বহু ঘটনা ঘটতেছে শুধু মাদকের জন্য। এই যে চাঁদাবাজি করতেছে, কুবাইতেছে, ঘরে ঢুকা দোকানে ঢুকা, শুধু মাদকের জন্য। কারণ কি জানেন, এই মাদকটা যখন আপনি নিবেন তখন আপনার তো হুঁশ থাকবে না, কোনো জ্ঞান কাজ করবে না। আর এই মাদক ব্যবসা ঠেকাইবার জন্য কাকে দরকার? আপনাকে দরকার, স্বরাষ্ট্রমন্ত্রী। আপনিই পারবেন, আপনি ছাড়া তো আর কারো হাতে এটা নাই। কারণ আপনার অধীনেই তো পুলিশ, র্যাব, সব কিছু, প্রশাসন তো আপনার হাতের মুঠায়। আপনি তাদেরকে কেন কাজে লাগাচ্ছেন না? কাজে লাগাইতে পারবেন? সন্দেহ আছে আমার, হ্যাঁ সন্দেহ আছে। আমি একটা কথা বিশ্বাস করতে চাই, পুলিশ জানে না এমন কোনো ঘটনা নাই। পুলিশের হাত ছাড়া এই মাদক ব্যবসা হয়, এটা আমি বিশ্বাস করতে চাই না। আমি সব পুলিশকে বলতেছি না, কিছু কিছু পুলিশকে। শিবিরের কেন্দ্রীয় নেতা, ওনার একটা বক্তব্য তো শুনছেন, উনি একটা টাইমে জেলখানায় ছিল। তো জেলখানা থেকে যখন কোর্টে আনা হইতো, এই আসা যাওয়ার পথে ওই যে পিজন ভ্যানে কইরা আসামিদেরকে নিয়ে আসে, ওই আসামিরা ওই পিজন ভ্যানে বসা ইয়াবা খাইতো, গাঁজা খাইতো, অনেক রকম নেশা করতো, ফেন্সিডিল খাইতো। কিভাবে পাইতো? ওই পুলিশরাই নাকি বিক্রি করতো। জাহিদুল ইসলাম নিজে বলছে যে আমি নিজে আলাপ করছি ওদের সঙ্গে। তো তোমরা এই জেলখানার ভিতরে, এই গাড়ির ভিতরে কিভাবে পাও? আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, ওই আসামিগুলো ছিল মাদকের আসামি, মাদক বেচতে গিয়া ধরা খাইছে। ওরা বলতেছে আমাদের কাছে যেসব ইয়াবা পাইছে ওগুলো তো পুলিশ নিছে, ওগুলাই এখন আমাদের কাছে বিক্রি করে, আমরা ওগুলো কিনা নেই, আমাদের মাদকই আমাদেরকে দিচ্ছে। কত বড় কথা! তার মানে কি জানেন, পুলিশ জড়িত আছে। সব পুলিশ না, কেউ কেউ অবশ্যই জড়িত আছে। এমনকি শুধু পুলিশ না, এই টাকা, এই যে মাদকের টাকা অনেক উপর পর্যন্ত যায়। বিরাট বড় সিন্ডিকেট তো। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব নিজেই বলছে 82 লক্ষ মানুষ মাদক আসক্ত বর্তমানে বাংলাদেশে। এটা কোটি ছাড়া চলে গেছে। আপনার কাছে যে হিসাব, এই হিসাব কারেক্ট না। কারণ কি জানেন, আগে আমি দেখতাম শহর কেন্দ্রিক এই যে ইয়াবা ট্যাবলেটটা শহর কেন্দ্রিক। এখন আমি খোঁজ খবর পাচ্ছি, আজকেও আমি নোয়াখালী কথা বলছি, নোয়াখালীর গ্রামে গ্রামে অভিযান চলতেছে, অভিযান চলছে ভাই, অভিযান চালাইতেছে। 11 জনকে ধরছে, এরকম খবরও পাইছি। তার মানে কি দেখছেন, গ্রামের ওই পাট ক্ষেতের ভিতরে, ঝোপঝাড়ের ভিতরে বৈশাখ টানাটানি করে, ওইখানে বৈশাখ খায়। এইভাবে ছড়ায় গেছে। ওরাই তো দিছে আমাদেরকে, ওদেরই অবদান আমাদের ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই পরিকল্পনা বহু আগে থেকে করছে, ওইটা ওরা সফলের দিকে। এই সফলতাকে ভাঙ্গা চুরা দিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, না হলে ইজ্জত চলে যাবে, বিএনপির ইজ্জত চলে যাবে। আরেকজন মানুষ আছে, তাকে নিয়ে কথা বলি, তাকে চেনা আরো বেশি কঠিন। উনি কে জানেন, একটা টাইম ওনার নাক টাক ফাটায় ফেলেছিল কয়েকদিন আগে, ওই যে পুরানা পল্টনে। তখন জামাত ইসলাম ওনার পক্ষে কথা বলছিল, ভিপি নূর সাহেব ওনার চিকিৎসার জন্য কথা বলছে। সেই লোক এখন বলে জামাত ইসলামকে নাকি পাকিস্তানে পাঠায় দিবে। আবার বলে পাকিস্তানের সাথে তো বাংলাদেশে কোনো সীমান্ত নাই, আর ওরা তো ভারতেও যাইতে পারবে না, তার মানে বঙ্গোপসাগরে নিয়ে ফেলা দিবে। এই ভিপি নূর বলে, আহারে সিস্টেমের মধ্যে পইরা যায় মানুষ কেমন হয়ে যায়। এই লোকটাকে কত প্রতিবাদী জানতাম, কত যে মাইক খাইছে, ভাবছিলাম দেশের জন্য কিছু করবে, কিন্তু নাটকবাজ। ওই যে শেখ হাসিনাকে দেখে বলছিল না যে আপনাকে টেলিভিশনে দেখি, তখন বুঝতে পারি নাই, আজকে বাস্তবে দেখা আমার মনে হইতাছে আপনি আমার মায়ের মতো, আমার মায়ের চেহারাটা হুবহু আপনার মতো, আমি আপনাকে একটু সালাম করতে চাই। বইলা সালাম কইরা আসলো। ওই একই লোক এখন কিন্তু ওই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। কিছুদিন আগে এই বিএনপির কথা বলছে, এই বিএনপির কাছে দেশ গেলে দেশ ধ্বংস হয়ে যাবে, বিএনপিতে চাঁদাবাজ ভরা, বলছে না ভাই? কখন বলছে? ওই যে জামাত ইসলামের মহাসমাবেশে 11 দল ছিল, মনে আছে? ওই যে চরমনায় পীর সাহেবও ছিল, মঞ্চের মধ্যে দেখেন নাই? পীর সাহেব এই নূরের প্যাটের মধ্যে ঘুষা মারতেছে, হাসাহাসি করতেছে। তখন তো কথা ছিল ওকে ওই দলে নেওয়া হবে, কিন্তু কেন নেওয়া হয় নাই? ওনারা ভিতরে ভিতরে একটা মিটিং করছে গোপনে, নিশ্চয়ই মিটিংটা করছে, সবাই মিলে নিশ্চয়ই এই সিদ্ধান্তটা নিছে যে একে দলে নেওয়া যাবে না, কারণ এর পিঠের মধ্যে বিকাশের সিল মারা আছে। ও যেদিকে যাবে ওই সিলটা দেখা যাবে, এখনো ওই সিল দেখা যায়, মানুষ ওইটা নিয়ে এখনো আলোচনা করে। অথচ এই ভিপি নূর, জুনাইদ শাকিল এবং আরো কয়েকজন আছে, নামটা ঠিক বললাম কিনা জানি না, এদেরকে কত বিপ্লবী ভাবতাম আমরা ভাবতাম কোন একটা টাইমে এই দেশকে এরাই রক্ষা করবে, কিন্তু ওরা এখন ওই সিস্টেমের মধ্যে যায়, ওই যে যা হবার তাই হয়ে গেছে, মুখে আর আনতে চাই না। আপনি জামাতকে বঙ্গোপসাগরে ঠেলা পাঠাই দিবেন, এদের ভবিষ্যৎ কি জানেন? এদের কোনো আর ভবিষ্যৎ নাই, নাই ভাই, এদের কোনো ভবিষ্যৎ নাই। ইনু, মেনন, আরো অনেকরে দেখছেন না, অনেকটা দেখছেন রাজনীতি করতে। ওই যে আরেকজন ছিল বড়ুয়া সাহেব, খুব দামি স্যুট পরতো, ওনারাও তো দেখছেন। এরকম অনেক রাজনীতিবিদ দেখছি তো, হারায় গেছে। এখন কি খুঁজা পান ওদেরকে? খুঁজা পান না। এদেরকেও ভাই কিছুদিন পর আর খুঁজা পাবেন না। কারণ কি জানেন, এই দেশের মানুষ খুব ভালো করে জানে কেটা চোর চোরটা আর কে ভালো মানুষ। বিদায়ের আগে শুধু একটা কথা বলে যায়, সালাউদ্দিন সাহেব, বিএনপির ইজ্জত না, শুধু বাংলাদেশের ইজ্জত আপনার হাতে, মানুষের শান্তি আপনার হাতে। আপনি তাড়াতাড়ি দমন করেন, এই মাদক দমন করেন। মাদক দমন না করলে সন্ত্রাসীদেরকে থামাইতে পারবেন না। তবে থামাবার আরেকটা রাস্তা আছে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি সিদ্ধান্ত দিয়ে দেয়, অপারেশন ক্লিন হার্ট 2, ওই একটা যদি দিয়ে দিতে পারেন, দেখবেন একদম ঠান্ডা হয়ে গেছে, দেশ আবার গতি পাবে। হ্যাঁ, দেশ গতি পাবে। আর এখনো আমার ভরসা আছে, আমাদের প্রধানমন্ত্রীর উপর আমার ভরসা আছে। অন্যদের উপরে কতটুক আছে না আছে সেগুলো নিয়ে পরে আলাপ হবে। প্রধানমন্ত্রীর উপর ভরসা আছে। উনি বলছিলেন অক্ষরে অক্ষরে জুলাই সনদপত্র পালন করা হবে।
170 দিন তো শেষ হয় নাই, অপেক্ষায় রইলাম। প্রধানমন্ত্রী কথা দিছে, জবান দিয়া মুসলমান জবান নষ্ট করে না। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।